অবস্থা এমন যেন এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে এসে অনেকটা পাপে জড়িয়েছেন ক্ষতিগ্রস্তরা। এই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি, সেখানে ইনভেস্টেবল স্টকস যদি বাড়াতে হয় তাহলে আপনার স্টেট অন এন্টারপ্রাইজ এবং দ্য স্টেক অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য মাল্টিন্যাশনাল মার্কেট অফলোড করা ছাড়া ইমিডিয়েট ফিউচারে মার্কেটকে আপনি নতুন শেয়ার দিয়ে। এখন পর্যন্ত কোনো সরকারই দেশের শেয়ার বাজার উন্নয়নে ভূমিকা রাখবে এমন কোনো ইস্তেহার বা ম্যানিফেস্টো প্রচার করেনি। পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে, পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে ক্যাপিটাল মার্কেট সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট। বিগত এবং সমস্ত পলিটিক্যাল ইয়েতে দেখছি এটাকে এই ক্যাপিটাল মার্কেটে তারা একটা সমস্যার মতো করে দেখে। এত কম দরে শেয়ার যা এর আগে কখনোই ছিল না। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, গভীর থেকে গভীর হচ্ছে পুঁজিবাজারের ক্ষত, তার উপর কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে নীতি নির্ধারণী মহলের নানা মন্তব্য। স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ সংস্থা থেকে হতাশ হওয়ার পর সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছ থেকেও বিনিয়োগকারীরা পায়নি জরুরি সহায়তা। অবস্থা এমন যেন এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে এসে অনেকটা পাপে জড়িয়েছেন ক্ষতিগ্রস্তরা, যার খেসারত দিতে হচ্ছে পুঁজি হারিয়ে। ধারাবাহিক হতাশার ষষ্ঠতম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 121.26 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,781 পয়েন্ট। লেনদেন 1,117 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1,299 কোটি টাকা। বাজার মূলধন কমেছে 2,960 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 50টির, কমেছে 322টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। কোনো ইতিবাচক পরিবর্তন নেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 227 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,477 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 36 কোটি 48 লাখ টাকা। এছাড়া 300 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 74টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির দর। বর্তমান বাজারে খাত ভিত্তিক বিবেচনায় জেনারেল ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বাড়তে দেখা গেছে, আর বাকি সব খাতই রয়েছে নিম্নমুখী অবস্থানে। জেনারেল ইন্স্যুরেন্স খাতে সপ্তাহ জুড়ে লেনদেন বেড়েছে 28.75% এবং মিউচুয়াল ফান্ড খাতে বেড়েছে 1.67%। সবচেয়ে বেশি পতন হয়েছে সেবা ও আবাসন খাত 60.26% এবং সিরামিক খাত 51.26%। বর্তমান মার্কেট পি রেশিও দাঁড়িয়েছে 9.2, যা বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক বাজারে পরিণত হয়েছে। দর্শক, পুঁজিবাজারকে শক্তিশালী করতে বা গতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5টি উদ্যোগ। তার মধ্যে সবচেয়ে আলোচিত দিক হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ এনে বাজার সংস্কার করা। সরকারের এই উদ্যোগকে কেমন দেখছেন বিশেষজ্ঞরা? যে এখানে বলা হচ্ছে যে ফরেন এক্সপার্টিস নিয়ে আসার জন্য আমরা যেটা বুঝতে পেরেছি, ফরেন এক্সপার্টিস বলতে বলা হয়েছে যে NRVs উইথ গ্লোবাল মার্কেট এক্সপার্টিস। আপনারা সবাই জানেন যে আমাদের প্রচুর বাংলাদেশি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে ইন দ্য US, ইন সিঙ্গাপুর, ইন দ্য UK অ্যান্ড ইন আদার ইউরোপিয়ান মার্কেটস, অলসো ইন কানাডাতে স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং, স্টক ব্রোকিং কে আছেন। ওনাদেরকে আমি আশা করি রেফার করা হয়েছে এবং অবশ্যই অনেক বাংলাদেশি আছেন যারা রিটায়ারমেন্টে আছেন বা সেমি রিটায়ারমেন্টে আছেন, বাট বাংলাদেশের জন্য কিছু করতে চান, এই মার্কেটের জন্য কিছু করতে চান, ওনাদের এক্সপার্টিসটা দিতে চান। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ হবে যদি আমরা ওখান থেকে 4-5টা এক্সপার্টকে পুল করতে পারি। যেই আপনার প্রস্তাবনাগুলি আসছে, দ্য রিকমেন্ডেশন দ্যাট হ্যাভ বিন গিভেন বাই দ্য টাস্ক ফোর্স, সেগুলি এখন যদি নতুন এক্সপার্টিস আসে ওনারা আবার রিভিউ করতে পারে। এটা আমরা তো সবসময় বলে আসছি যে এখানে স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট কম ছিল। এটা ব্রডার লেভেলে আমাদের সাথে বা মার্কেট ইন্টারমিডিয়েটস, ইনভেস্টার্স গ্রুপ, জার্নালিস্ট সবার সাথে এটা নিয়ে ডিসকাস করতে পারে। তো সেটা আপনার প্রস্তাবনা আসছে, কিন্তু নাথিং হ্যাজ বিন ফাইনালাইজড। তো সেখানে এখনও সুযোগ আছে এটা আরও ব্যাপক আকারে আলাপ আলোচনা করার, এবং যখন ফরেন এক্সপার্টিসরা আসবে
তখনও ওইটা ওনাদের মতামত না। যেগুলি জমা হয়েছে সেগুলি আপনার অবশ্যই ব্যাপক আলোচনা দাবি রাখে। বিদেশি বিশেষজ্ঞ এনে শেয়ার বাজারকে সংস্কার করা মুখে যতটা বলা সহজ, বাস্তবায়নে তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং, রয়েছে অনেক বাধা। যেটা হচ্ছে ফরেন এক্সপার্টরা কিন্তু আপনার এক্সিকিউশন করবে না, তারা কি করবে, রিকমেন্ডেশন পর্যন্ত দিতে পারবে, তাই না? তো এখন বাংলাদেশে ধরেন আপনি যদি বলেন এডিবি, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা কিন্তু তার বিভিন্ন ফর্মে বিভিন্ন সময়ে কিন্তু এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নিয়ে অ্যাড্রেস করছে। পার্টিকুলারলি আপনার এডিবি তো আপনার ক্যাপিটাল মার্কেট রিফর্ম প্রজেক্ট নামে নাম্বার অফ প্রজেক্টস তাদের বিভিন্ন সময় কিন্তু চলেছে, এগুলোতে কিন্তু ওয়ার্ক করেনি। তো ফরেন এক্সপার্ট আসলেই যে একটা ক্যাপিটাল মার্কেট রিফর্ম হয়ে যাবে এটা মনে করি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 3 মাসের মধ্যে একটা রিফর্ম সম্পূর্ণ হবে, এটাও আসলে ভাবাটা খুব প্র্যাকটিক্যাল না। কারণটা হচ্ছে 3 মাসের মধ্যে যেটা হচ্ছে তারা ওয়ার্ক করবে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলে কাজ করে, একটা প্রক্রিয়া আছে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কোথায় পিন পয়েন্ট করার জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে একটা রিকমেন্ডেশন প্রস্তুত করে যেতে পারে, দ্যাটস ইট। তারপরে বাস্তবায়ন কিন্তু আরও লম্বা সময়ের বিষয়। হ্যাঁ, কতখানি পলিটিক্যাল কমিটমেন্ট দরকার, কতখানি প্রেশার নিতে পারবে একটা গভর্নমেন্ট, ইনস্টিটিউশনগুলোর ক্যাপাসিটি কত আছে, রেগুলেটরদের ক্যাপাসিটি কত আছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে যে বাস্তবায়ন 3 মাসের মধ্যে পারবে কিনা। সরকারি মালিকানা থাকা দেশি বিদেশি কোম্পানির দ্রুত তালিকাভুক্তি, প্রণোদনা দিয়ে বড় টার্নওভারের কোম্পানি বাজারে আনা, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঋণ না নিয়ে বন্ড ইস্যুর মাধ্যমে শেয়ার বাজারকে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার। যদি এগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে দ্রুতই হাস্যোজ্জ্বল হবে শেয়ার বাজার। প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগ নিয়ে 5টা পয়েন্ট বলেছেন যেগুলো ইমিডিয়েটলি ইফেক্ট করা উচিত। ওয়ান ইজ অফকোর্স আপনারা সবাই শুনেছেন যে স্টেট ওন এন্টারপ্রাইজ, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি সেখানে ইনভেস্টেবল স্টকস যদি বাড়াতে হয় তাহলে আপনার স্টেট ওন এন্টারপ্রাইজ এবং দ্য স্টেক অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য মাল্টিন্যাশনাল মার্কেটে অফলোড করা ছাড়া ইমিডিয়েট ফিউচারে মার্কেটকে আপনি নতুন শেয়ার দিয়ে এনরিচ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই যে নির্দেশনাটা আসছে সেটা আমরা খুব পজিটিভলি নিতে যাচ্ছি এবং আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ হোয়াট দ্য চিফ অ্যাডভাইজার হ্যাজ আস্কড ফর। এটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি, বিগত সরকারের সময় শুনেছি, কিন্তু আমরা আশা করছি যে এই সরকারের সময় আমরা বিগত সরকারের সময় যা হয়েছে সেই ধরনের কোনো কাজ দেখতে পারবো না। ইমিডিয়েটলি আমরা আশা করবো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স উইল টেক দ্য রোল যে যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা কোম্পানি যাতে অ্যাটলিস্ট বাজারে লিস্টিং হয়, ডাইরেক্ট লিস্টিং, এবং সবচেয়ে বড় জিনিস যেটা এখানে স্পেসিফিকলি বলা হয়েছে ইউনিলিভারের কথা, যে ইউনিলিভারের গভর্নমেন্টের যে স্টেক আছে আমরা যতটুকু জানি অলমোস্ট 40%, সেই স্টেকটার একটা সার্টেন পোর্শন যাতে পাবলিকলি দেওয়া হয়। সো এই ধরনের কোম্পানি বাজারে যদি আসে তাহলে ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল মার্কেটে এবং টু দ্য গ্লোবাল ইনভেস্টার্স আমাদের মার্কেটের ব্যাপারে একটা পজিটিভ টোন আসবে, পজিটিভ ভাইব আসবে এবং আপনার ব্র্যান্ডিংয়ের দিক থেকে, মার্কেট ডেপথের দিক থেকে আমরা অনেকখানি এগিয়ে যাব। দর্শক, বাংলাদেশের নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তেহারে দেশের নানা সেক্টরের উন্নয়নের প্রতিজ্ঞা করা হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই দেশের শেয়ার বাজার উন্নয়নে ভূমিকা রাখবে এমন কোনো ইস্তেহার বা ম্যানিফেস্টো প্রচার করেনি, যে কারণে পুঁজিবাজার থেকে গেছে গুরুত্বের বাইরে। আপনার বাংলাদেশে যে পলিটিশিয়ানস যারা আছে, এই পলিটিক্যাল কমিটমেন্টটা কিন্তু ক্যাপিটাল মার্কেটে নেই। যেটা হচ্ছে যে তাদের ম্যানিফেস্টোর মধ্যে, পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে, পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে ক্যাপিটাল মার্কেট সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট। বিগত এবং সমস্ত পলিটিক্যাল ইয়েতে দেখছি এটাকে এই ক্যাপিটাল মার্কেটে তারা একটা সমস্যার মতো করে দেখে। সুতরাং যত কম সমস্যা হয় ততই ভালো, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটকে এই পলিটিশিয়ানরা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা এইভাবে দেখে। মাননীয় প্রধান উপদেষ্টা তার টিম নিয়ে যে বসেছিল, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আছে। গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে দেখেন যে বাংলাদেশে বিগত 15 বছর শুধু না, আমি তারও আগে যাব, এই ক্যাপিটাল মার্কেট নিয়ে একটা ইকোনমিক সিস্টেমের মধ্যে ক্যাপিটাল মার্কেট যে একটা বড় অংশ, এটা নিয়ে কিন্তু কোনো পলিটিক্যাল ন্যারেটিভ নাই, এটা নিয়ে কোনো পলিটিক্যাল ম্যানিফেস্টো নেই। তো পলিটিক্যাল ম্যানিফেস্টো এবং পলিটিক্যাল ডিসকোর্স যদি না হয়
তাহলে এটা নিয়ে চর্চা থাকে না। আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে বলবো। কিন্তু তো চর্চা এবং চর্চিত হওয়া কেন দরকার দেখেন, পলিটিক্যাল ম্যানিফেস্টোতে কেন আসতে হবে ক্যাপিটাল মার্কেট আপনাকে বলি। দেখেন যে আমাদের এই অভ্যুত্থানের কিন্তু একটা ছিল কি যে দেশটা ওনারশিপ কার, সাধারণ মানুষের। দেশটা কারো বাপের না, একটা কথা ছিল না? অর্থাৎ এই দেশটা কিন্তু আমাদের সাধারণ মানুষের, জনগণের দেশ। হোয়াট ইউ মিন বাই দিস, এটা যদি আপনি কি ক্যাসকেড ডাউন করে ভেঙে 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 সর্বত্র যদি এটাকে ছড়িয়ে দেন, তাহলে এটার অর্থটা কী দাঁড়ায়? এটার অর্থ দাঁড়ায় যে এই দেশের, যেমন আপনি বলবেন মুক্তভাবে কথা বলতে পারা, এটা সেটা এগুলো আছে, অধিকার এই সমস্ত কিছু আছে। কিন্তু একই সাথে এই দেশের যে ইকোনমিক রিসোর্স এবং এই দেশের যে ভবিষ্যৎ যে রিসোর্স পোটেনশিয়াল যেটা, এটার মালিকানা এই সাধারণ মানুষের। তো এই মালিকানাকে এনশিওর করার একটা পদ্ধতি কি? সেই পদ্ধতি হচ্ছে যে এই দেশের যেগুলো হাইলি প্রোডাক্টিভ রিসোর্স, এই প্রোডাক্টিভ রিসোর্সের যে ওনারশিপ, মালিকানা, এটা সাধারণ মানুষের হাতে থাকতে হবে। তার একটা পদ্ধতি হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো ক্যাপিটাল মার্কেটে দেখেন আপনার ইকুইটি ওনারশিপ ছাড়া এই কর্পোরেট রিসোর্সের মালিকানা কিন্তু আপনি পাবেন না। তো কর্পোরেট রিসোর্স বলতে কী বোঝায়? দেখেন কর্পোরেট হচ্ছে একটা, দেখেন এটা একটা ইকোনমিক কনস্ট্রাক্ট যারা হচ্ছে একটা দেশের সবচেয়ে হাইয়েস্ট রিটার্ন প্রডিউস করে এই ধরনের রিসোর্সকে অর্গানাইজ করে। হাইলি এফিশিয়েন্ট পিপুল, হাইলি এফিশিয়েন্ট অন্যান্য যে সমস্ত রিসোর্সগুলো, ফ্যাক্টরি অফ প্রোডাকশনগুলোকে অর্গানাইজ করে তারা প্রোডাকশন করে, তাই তো? তো তারা ইকোনমিতে হিউজ কন্ট্রিবিউটর। এবং এই রিসোর্সের যদি মালিকানা এই সাধারণ মানুষের না হয়, তাহলে কিন্তু ওই ব্যাপারটা আসে না। আপনার ওনারশিপ কিন্তু দেশে আসবে। ব্যাংকে টাকা রেখে আপনি ফিক্সড পাবেন, ইভেন গভর্নমেন্টকে ধার দিয়েও বন্ড কিনেও আপনি ফিক্সড পাবেন, কিন্তু আপনার দেশের ওনারশিপ কিন্তু আসবে না। তো দেশের ভবিষ্যতের ওনারশিপ আসার, এটাকে এক ধরনের ফিনান্সিয়াল ইনক্লুশন বলে। তো এই আমাদের সাধারণ মানুষকে যদি আমি বলি যে তাকে এম্পাওয়ার করতে চাই, তাকে রিসোর্স দিয়ে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট যদি দরকার হয়, তাহলে এটা একটা পদ্ধতি, এই ক্যাপিটাল মার্কেট, যে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে মানুষ তার এই ইকোনমিক রিসোর্সের উপর তার মালিকানা আনতে পারে। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান শেয়ার বাজারের চিত্র এতটাই করুণ যে পুরাতন বিনিয়োগকারীদের জন্য ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কর্মী ছাঁটাই, ব্যবসা বন্ধ করার পরিকল্পনা। তবে নতুন বিনিয়োগকারীদের জন্য টাকা বানানোর খনি। এত কম দরে শেয়ার যা এর আগে কখনোই ছিল না। এমন অবস্থায় কি পরামর্শ দিবেন বিশেষজ্ঞরা? চলুন দেখে আসি। নিঃস্ব বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলাটা কতটুকু সমীচীন হবে জানে না, কারণ এটা খুবই দুঃখজনক যে বিনিয়োগকারীরা এখানে দিনের পর দিন নিঃস্ব হচ্ছে, কিন্তু আমরাও ওনাদের কোনো কাজে আসতে পারছি না, ওনাদেরকে ধরে রাখতে পারছি না, ওনাদের যে লস হচ্ছে সেটাও আমরা কোনোভাবে মিটিগেট করতে পারছি না। ইটস এ কালেকটিভ ফেলিওর। আমাদের থেকে ওনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের তো এই মুহূর্তে কিছু বলার নেই। বাট শুধু বলবো যে স্টক মার্কেটে ধৈর্য হারাবেন না, মার্কেট তার নিজস্ব গতিতে ঘুরে দাঁড়াবে। ইট ইজ জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা অবিরাম চেষ্টা করে যাচ্ছি এই মার্কেটের উন্নতি করার জন্য, এই মার্কেট থেকে আপনাদেরকে রিটার্ন দেওয়ার জন্য। আমাদের সাথে থাকেন, আমরা ইনশাআল্লাহ এই মার্কেটকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। আজ থেকে 15 বছর আগে যে মার্কেটের আপনার সাইজ ছিল 100 টাকা রিয়াল টার্মে, এখন তার সাইজ হচ্ছে 60 টাকা। তো অর্থাৎ রিয়াল টার্মে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মার্কেটে মানুষ যে বিনিয়োগকারী রাস্তায় নামতেছে, তো তার এটাই আসলে এই যে তাদের যে পেইনটা, তাদের যে ব্যথাটা, এটারই ম্যানিফেস্টেশনটা হচ্ছে এইটা। মার্কেট ছোটো হয়েছে, আমরা তো এটা দেখতেছি, নাম্বারে দেখতেছি, তো সেটারই ম্যানিফেস্টেশন এটা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন মিছিল করে বা এটা করে তো আসলে এই সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান হচ্ছে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে আসা, আর হচ্ছে রিওয়ার্ডিং যে সমস্ত কোম্পানিগুলো আছে, যে সমস্ত ডিপ ইনটু দিস ইকোনমি যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই যে আপনার লার্জ গ্রুপ আছে বাংলাদেশে, অনেকগুলো গ্রুপ আছে যাদের লক্ষ লক্ষ কোটি টাকা টার্নওভার, সত্যি কথা বলতে, হ্যাঁ, মানে কনজিউমার গুডসের মধ্যে আছে। তো সেই সমস্ত কোম্পানির লিস্টিং হলে পারে তখন বিনিয়োগকারীর এই নিরাপত্তাটা আসবে। দর্শক, পাক ভারত যুদ্ধ বন্ধের খবরে ভারতের শেয়ার বাজারে বিরাজ করছে চাঙ্গা ভাব। অন্যদিকে পাকিস্তানের সূচক বেড়েছে 16,000 পয়েন্টের বেশি। অর্থাৎ যুদ্ধের শুরুতে যে ধকল গিয়েছিল তা পুষিয়ে গেছে সুদ আসলে। তাদের স্তরে বাংলাদেশের শেয়ার বাজার কবে পৌঁছাবে সেটি শুধু কল্পনাই করা যায়।
আন্তর্জাতিক শেয়ার বাজারের এই পর্বে জানিয়ে দিচ্ছি কেমন গেল সপ্তাহের বিশ্ব শেয়ার বাজার। ধারাবাহিক উত্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 2.31% বেড়ে দাঁড়িয়েছে 42,323 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 4.47% বেড়ে দাঁড়িয়েছে 5,917 পয়েন্ট। চাঙ্গা অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.23% বেড়ে দাঁড়িয়েছে 8,634 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.53% বেড়ে দাঁড়িয়েছে 23,696 পয়েন্ট। উত্থান ধরে রেখেছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনের জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.67% বেড়ে দাঁড়িয়েছে 37,754 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.76% বেড়ে দাঁড়িয়েছে 3,368 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 3.66% বেড়ে দাঁড়িয়েছে 82,531 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 15.65% বেড়ে দাঁড়িয়েছে 1,19,931 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 22তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।